ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে পরিবেশ রক্ষা জরুরি বললেন প্রধানমন্ত্রী। প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডর নিয়ে আশাবাদী চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু। কিশোরগঞ্জে পাইপ কেটে গ্যাস চুরির ঘটনায় বিপুল অপচয়। এবং জুলাই অভ্যুত্থানের এই দিনে আসে শেখ হাসিনা সরকার পতনের এক দফা। আন্দোলনের ২ বছরেও মর্যাদা পায়নি জামালপুরের যোদ্ধারা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতা জরুরি। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারীকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসিক ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। অগস্ট থেকে নভেম্বর এবং মার্চ এপ্রিল এই ৬ মাস চাল বিতরণ করা হবে। রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম কমাতে আজ থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। পণ্যটির আমদানিতে বিদ্যমান কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, আমদানি করা কাঁচামরিচ বাজারে আসতে শুরু করলেই দাম সহনীয় পর্যায়ে আসবে। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডর নিয়ে চীন আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বীজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর ঘিরে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। I believe it is the first ever for China-Bangladesh. We have sat together to discuss our experience and how to meet common challenges, why we have our own governance, ideology and practice. So it is another ice-breaking event for all of us. যান্ত্রিক ত্রুটির কারণে ২ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে হঠাৎ করে ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জে তিতাস গ্যাসের মূল পাইপলাইনে ছিদ্র হয়ে প্রায় 1 মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। একাধিকবার চেষ্টা করেও পাইপলাইন মেরামত করতে পারেননি কারিগররা। এতে একদিকে যেমন গ্যাসের অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুরা ইউনিয়নের কাজিরচর খেয়াঘাট সংলগ্ন আরিয়াখা নদীর তীরে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অবিরাম গ্যাস বের হচ্ছে। শুরুতে বিষয়টি বুঝতে না পারলেও পরে তা জানতে পারেন মূল পাইপলাইনে ছিদ্র হয়ে এমন পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় মূল পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার চেষ্টা করা হয়। এই কারণেই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। চুনের কারখানার আড়ালে একটি চক্র গ্যাস পাচারের চেষ্টা করছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা। চুনের ফ্যাক্টরিতে অবৈধ লাইন নিচ্ছে গ্যাসের, কে বা কারা নিচ্ছে এটা আমরা দেখছি না। যে পরিমাপ গ্যাস বাইর হইতেছে, তা আমরা এলাকাবাসী এই জায়গার মধ্যে আতঙ্ক অবস্থায় আছি। আমি সাধারণ পাবলিক তো এটা আমি ছিদ্র করতাম, যারা জানে এরাই ছিদ্র করছে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে কারিগর পাঠিয়ে মেরামতের কাজ শুরু করে। প্রথম দফায় 2 সপ্তাহের চেষ্টাতেও পাইপলাইন মেরামত করা সম্ভব হয়নি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মূল পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় পাইপে ছিদ্র হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা কে বা কারা কোনো সময় অবৈধ সংযোগ নিতে গেছে, এই অবৈধ সংযোগ নেওয়ার কারণে তারা এখানে পাইপটা লিকেজ করে ফেলছে। অসৎ উপায়ে একটা অবৈধ সংযোগ নেওয়ার প্রেক্ষালেই এই ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। অবৈধ গ্যাস সংযোগ চেষ্টায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরকে আমরা বলবো যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে জেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে, উপজেলা প্রশাসন আছে, এবং এই বিষয়টি আমরা সরকারের জেলা প্রশাসক স্যারের উদ্যোগে আমরা সরকারি ঊর্ধ্বতন যে ডিপার্টমেন্ট আছে সেখানে অবহিত করব। প্রাকৃতিক গ্যাসের মতো মূল্যবান রাষ্ট্রীয় সম্পদের এমন অপচয় এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত লিকেজ মেরামত এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইলেন তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গ্যাস সংকটে সারা দেশে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামেও। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে পরিবহন চালকদের বক্তব্য কি এই বিষয় নিয়ে? ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে দেখতে পেয়েছি প্রায় 2 কিলোমিটার সহ অন্যান্য যানবাহন আসলে এখানে বিক্ষোভ করতে লাইন ধরে রয়েছেন। চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশন দেখতে পেয়েছি অনেকটাই কম, যে কারণে দীর্ঘ লাইন ধরে তাদের অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় তাদের এই চেষ্টা করতে হবে, এবং অনেকের আসলে চালকদের দাবি গ্যাসের পরিবর্তে অনেকাংশে আসলে বাতাস ঢুকানো হচ্ছে বিলিং স্টেশন গুলোতে। এটা দিয়েও তাদের আসলে অভিযোগ রয়েছে, এবং আমরা আগে একাধিকবার গ্যাস নিয়ে নির্দিষ্ট যাত্রী পরিবহন করতে পারলেও এখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের ট্রিপের সংখ্যা কমে গেছে, এমনটাও আসলে তারা অবশ্যই করছেন। এবং তারা যেটা বলছেন, এই যে দীর্ঘক্ষণ অপেক্ষা করাই আসলে তাদের যেমন সময় নষ্ট হচ্ছে, তাদের আয় কমছে, পাশাপাশি যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফিলিং স্টেশন গুলোতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। চালকদের দাবি এই যে দ্রুত চাপ স্বাভাবিক না হলে এই প্রকল্পটি আরো বাড়বে, এবং আসলে তারা বলছেন যে ফিলিং স্টেশন গুলো এই গ্যাস সংকট আসলে কবে নাগাদ থাকবে, এখন চালকদের আসলে সবচেয়ে বড় দাবি। এবং তারা বলছেন অস্বাভাবিক থাকে তাহলে তাদের নিত্যদিনের আয় এবং
অনেকাংশে তারা আসলে গ্যাস সংকটের পাশাপাশি রিয়াজ, আপনাকে ধন্যবাদ। বেদখল হওয়া মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের জমি উদ্ধারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি খিজুর আহমেদ এবং জিয়াউল হকের বেঞ্চ এ আদেশ দেন। এই জন্য সরকারকে 1 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। একটি দৈনিক পত্রিকায় হাসপাতালের জমি সংক্রান্ত খবর প্রচারের পর এ নিয়ে রিট আবেদনের কথা জানান আইনজীবী শফিকুল ইসলাম। তিনি বলেন, 32 একর জমির মাত্র 8 একর হাসপাতালের দখলে আছে, বাকিটা বেদখল হয়ে গেছে। সংক্রামক ব্যাধি হসপিটালের জন্য বাংলাদেশ সরকার 32 একর সম্পত্তি তাদের নামে বরাদ্দ দিয়েছিল। তার মধ্যে 30 একর সম্পত্তি বিভিন্ন অবৈধ দখলদাররা দখল করে সেখানে বিভিন্ন বস্তি স্থাপন করে ব্যবসা বাণিজ্যের দোকানপাট স্থাপন করে অবৈধ দখলদারদের কাছ থেকে সংক্রামক ব্যাধি হসপিটালের যে সম্পত্তি আছে এটা তাদের বরাবরে বুঝিয়ে দেওয়ার জন্য। সমুদ্রের ক্রমাগত ভাঙনে বিলীন হওয়ার পথে বরগুনার তালতলির অপার সম্ভাবনাময় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। উত্তাল সাগরের তোড়ে ইতোমধ্যেই সাগরে তলিয়ে গেছে কয়েক হাজার ঝাউগাছ সহ সৈকতে নামার মূল পথ। সৌন্দর্য হারিয়ে পর্যটক শূন্য হয়ে পড়েছে দর্শনীয় স্থানটি। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে সৈকতটি বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরগুনা থেকে গোলাম হায়দার স্বপনের তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টার। পায়রা, বিষখালী ও বলেশ্বর এই 3 নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থান বরগুনার তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের। প্রায় 4.5 কিলোমিটার বিস্তৃত এই সৈকত আর তার পাশের সবুজ বনভূমি বরাবরই টেনে আনে প্রকৃতি পিপাসুদের। তবে প্রকৃতির সেই চোখ জুড়ানো দৃশ্য এখন বদলে গেছে করুণ চাহনিতে। সাগরের উত্তাল ঢেউয়ের ক্রমাগত আঘাতে ভেঙে ছোট হয়ে আসছে সৈকত। ইতোমধ্যে ভাঙনের গ্রাসে উপড়ে গেছে সৈকত সংলগ্ন সংরক্ষিত বনের প্রায় 60,000 ঝাউগাছ। জায়গাগুলোকে একটু দেখভালের দায়িত্ব বাড়াক, পর্যটনমুখী জায়গা করে তুলুক। কিছু রেস্ট হাউসের ব্যবস্থা করা যায়, তাহলে লোকজন মনে হয় যে এখানে একটু ভালোই আসা যাওয়ার মধ্যে থাকবে। সবকিছুই সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে এটা সিকিউরিটি সিস্টেম করা উচিত এই জায়গাটায়। সরকারি হিসেবে গত 4 বছরে শুভ সন্ধ্যায় প্রায় 1.5 কিলোমিটার সি বিচ এবং প্রায় 2 লাখ গাছ সাগরে তলিয়ে গেছে। যদিও স্থানীয়দের দাবি, বাস্তবে বিলীন হওয়া গাছ ও ভূমির পরিমাণ দ্বিগুণ হবে। একের পর এক বন ও বেলাভূমি হারিয়ে পর্যটকরা এখন বিমুখ হচ্ছেন এই সৈকত থেকে। এলাকার মানুষের ব্যবসা সবকিছু সব শেষ হয়ে যাচ্ছে। যদি আমাদের এই বীজটা বাঁচিয়ে থাকে, তাহলে বাঁচিয়ে থাকলে আমাদের কর্মসংস্থানও থাকবে। একটাই দাবি থাকে সরকারের কাছে যে এই স্থানটা যেন কিছু নজর দেয়। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের এই ভাঙন গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। জেলা পর্যটন শিল্প রক্ষায় টেকসই ব্যবস্থা এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সৈকতের যে সৌন্দর্য সেটাকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করার জন্য বা পর্যটন কেন্দ্রগুলোকে প্রমোট করার জন্য জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলো ছোট বড় কতিপয় প্রকল্প গ্রহণ করেছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ এই সৈকত টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে অপার সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। তেসরা আগস্ট 2024 জুলাই অভ্যুত্থানের এই দিনেই আসে শেখ হাসিনা সরকার পতনের 1 দফা দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তেসরা আগস্ট ছাত্র জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহীদ মিনার। ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। ফিরে দেখা 24-এর সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে বিজন কুমারের প্রতিবেদন। ভয়কে জয় করা এবং দাসত্বকে দাফন দেওয়ার অপর নাম জুলাই গণঅভ্যুত্থান, যে আন্দোলন দেশের ইতিহাসে দুর্নিবিত সাহসের অনবদ্য রূপরেখা। জুলাইয়ের ঘটনা প্রবাহ মানুষকে দেখিয়েছে অন্যায়কে না বলে অধিকার আদায়ের পথ। 3রা আগস্ট 2024 গণঅভ্যুত্থানের ক্যালেন্ডারে দিনটি পরিচিত 34 জুলাই হিসেবে। টানা আন্দোলনের নতুন বাঁকে এদিন আরও স্পষ্ট হয়ে ওঠে জনতার আকাঙ্ক্ষা।
সেদিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেন, গণভবনের দরজা খোলা। কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিক্ষোভ শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া হয়েছে। গণভবন থেকে আসা আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রক্তের উপর দাঁড়িয়ে সংলাপের কোনো সুযোগ নেই। ৩রা আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএফইউজে ডিইউজের উদ্যোগে ছাত্র জনতার পক্ষে মানববন্ধন করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক এবং আইনজীবী সহ চিকিৎসক আহত হন। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে বিকেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ঘোষণা করেন এক দফা, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ। স্বৈরাচার মুক্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন তিনি। একই সঙ্গে আন্দোলনকালে হত্যা ও অপহরণের বিচারের দাবি তুলে অসহযোগ আন্দোলনের ডাক দেন নাহিদ ইসলাম। এছাড়া একই সংগঠনের প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া অসহযোগ আন্দোলন সফল করতে 15 দফা ঘোষণা করেন। সমাবেশ শেষ হলে সেদিন সন্ধ্যায় বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে রাজু ভাস্কর্যের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 2 বছর পরও জামালপুরের শহীদ ও আহত পরিবারের কান্না থামেনি। স্বজন হারানোর বেদনা এবং পঙ্গুত্ব বরণকারীদের কষ্ট স্থানীয় জনমনে গভীর ক্ষত তৈরি করেছে। উত্তাল রাজপথ, অগ্নিগর্ভ স্লোগান, পুলিশের ধাওয়া আর পরিবর্তনের স্বপ্নে বুক ভরা তরুণদের পদচারণা সবকিছুই এখন ইতিহাসের অংশ, যার প্রতিটি পাতায় আড়ালে লুকিয়ে আছে অশ্রু আর অপূর্ণতা। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। জুলাই অভ্যুত্থানের সেই দিনগুলোতে জামালপুরের সরাসরি কেউ শহীদ না হলেও দেশের বিভিন্ন স্থানে জীবন দিয়েছে জেলার 17 জন। আন্দোলনকালে জামালপুরে প্রতিরোধ গড়তে গিয়ে আহত হয়েছেন 38 জন, আর ঢাকা সহ বিভিন্ন স্থানে এই সংখ্যা পৌঁছে যায় 81-তে। এদের মধ্যে কেউ ছিলেন শিক্ষার্থী, কেউ শ্রমিক, কেউ বা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৈষম্যহীন ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন তারা। পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুল হাসানের মা অশ্রু ভেজা চোখে চেয়ে থাকেন নারীচেরা সন্তানের কবরের দিকে। অপেক্ষা করেন হয়তো হঠাৎ ছেলে মা বলে ডেকে উঠবে। সহায়তা সমবেদনা মিলেছে, কিন্তু ন্যায় বিচারের নিশ্চয়তা এখনো অধরা। ভালো নাই, আমি তো জাহিদ মারা যাওয়ার পরের থেকে আমি অসুস্থ। আমি কি আমার সন্তানকে ভুলতে পারবো? কোনোদিনও না। এই টাকা পয়সা আমার পৃথিবী ধরে দিলেও আমি ভুলতে পারবো না কোনোদিনও। বিচারটা শুধু দেখতে পারবো না মনে হয়। আমার ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো আমার সবসময় মনে পড়ে। আমার একমাত্র ভাইকে হারায় আমি বা আমার পরিবারের কেউ ভালো নেই। অন্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নীতিকেই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণরা, কারণ মানুষ এখন ভয়কে জয় করতে শিখে গেছে। আমরা মূলত একটি বৈষম্যহীন, একটি সুন্দর সমাজ এবং সুন্দর একটি রাষ্ট্রের জন্য জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যাদের রক্তের বিনিময়ে এই জুলাই অর্জিত হয়েছে, আমরা একটা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশে নিজেদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তাদের দৃশ্যমান কোনো বিচার এখন পর্যন্ত বাংলাদেশের বান্টিতে আমরা দেখতে পাই। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি হয়েছে, সেই শহীদ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা যুবদল। যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই পরিবারের পাশে বিগত দিনেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা বিএনপি পরিবার ছিলাম।
আজও আছি, আগামী দিনেও থাকবো। অভিযোগ আছে, ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য প্রমাণ থাকার পরও জুলাইয়ের দমন-পীড়নে জড়িত আওয়ামী লীগের অনেক নেতা এখনও গ্রেফতার হয়নি। আর পুলিশের দাবি, পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট প্রায় 15টি মামলা রুজু হয়। প্রত্যেকটি মামলায় আমরা গুরুত্বের সাথে তদন্ত করছে জেলা পুলিশ। মামলার প্রধান আসামি অনেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। গণ অভ্যুত্থান কোনো সমাপ্তি নয়, বরং একটি দীর্ঘ যাত্রার শুরু। আর সেই যাত্রার প্রকৃত সাফল্য আসবে তখনই যখন শহীদ পরিবার পাবে ন্যায় বিচার, আহতরা পাবেন মর্যাদা এবং বাস্তবে রূপ নেবে স্বপ্নের বাংলাদেশ। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। জাল সনদে দীর্ঘ 15 বছর ধরে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদার বিরুদ্ধে। জাতীয় পরিচয়পত্র এবং পারিবারিক তথ্যে গরমিল থাকা সত্ত্বেও অভিযুক্তের দাবি তার সনদ জাল নয়। গোলাম মুস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টাঙ্গাইলের ঘাটাইলে মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 15 বছর ধরে ভুয়া সনদে সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করছেন খালেদা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী খালেদার বাবার নাম মুজিবুর রহমান এবং মা উদয় বানু, অথচ তার ব্যবহৃত সনদে দেখা যায় তার নাম রেখা, বাবার নাম মোজাম্মেল এবং মা রাহেলা খাতুন। কে কথা বলবে? কে উনি? কি মানে কি রহমত স্যার কি আপনাদের কি হয়? উনি কি হয়? পরিবারের তথ্য মতে তিনি কখনো মাদ্রাসায় লেখাপড়া করেননি, অথচ সিরাজগঞ্জে চৌহালির একটি ফাজিল মাদ্রাসা থেকে 2007 সালে পাশ করা অন্য একজনের দাখিল সনদ ব্যবহার করে চাকরি করছেন তিনি। আমার মুজিবুর রহমান। আপনার স্ত্রীর নাম কি? আমার উদয় বানু। আমার নতুন কলেজ থেকে পাস করছে, আবার মাস্টার পিটিআই করে দিল। মাদ্রাসায় পড়ে নাই? না না, দুইটা নামেই পরিচিত। আসলেও মূলত তার কোনটা সঠিক এটা আমরা কেউ জানি না। সার্টিফিকেটের মধ্যে ছোট মোজামেল লেখা, মায়ের নাম বলল রাহেলা খাতুন, ওনার নাম বলল রেখা সার্টিফিকেটের মধ্যে। কিন্তু ডাকা আমার রিস্ক করে তো খালেদা নামে ডাকি। এমন অপকর্মে পুরো এলাকা জুড়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। সংবাদ সংগ্রহকালে ঘাটাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান টেলিফোনে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান সহ বিদ্যালয়ে দ্রুত তালা ঝুলিয়ে শিক্ষকদের সরে যেতে বলেন। একজন সরকারি কর্মচারী গভর্নমেন্টের অনুমতি ছাড়া ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কোনো সাংবাদিক শেষ করবে না। রেখা ম্যাডাম কে? রেখা নামে কাউকে চিনা? জাল সনদ এটা কোনোভাবে আমরা কাম্য না, আমরা বৈধতা চাই। ভুয়া চাকরি করাটা ওনার ঠিক হয় না। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস দিয়েছে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা। সরকারি বিধি মোতাবেক জাল সনদে তার চাকরি করা কোনো অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করে দেখবো, যদি তার সনদটা যদি জাল হয়ে থাকে অবশ্যই আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেব। শিক্ষার মান বজায় রাখতে এমন জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি সচেতন মহলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। অতিবৃষ্টির প্রভাবে ফরিদপুরে মরিচ আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের গোড়ায় পানি জমার কারণে মাঠ জুড়ে অধিকাংশ গাছ মারা গেছে। অসময়ে ফসল নষ্ট হওয়ায় লোকসানে পড়েছে মরিচ চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন মরিচ আবাদ হয়ে থাকে। টানা বৃষ্টির ফলে পানি জমে মাঠের প্রায় 3/4 মরিচ গাছ শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার রায়পুর, জাহাপুর ও মেঘচামি ইউনিয়নের মরিচ চাষিরা। আগামী 2 মাস মরিচ বিক্রির আশা ছিল কৃষকদের, কিন্তু অধিকাংশ চাষিরা তাদের খরচের অর্ধেক টাকাও ঘরে তুলতে পারেনি। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে সহযোগিতার দাবি তাদের। গত 2 সপ্তাহ বৃষ্টি হলে এই বৃষ্টিতে জমিতে পানি উঠে গেছিল। উঠে যাওয়ার পরেতে গাছ ভালোই ছিল, পানি নামে যাওয়ার পরে খরাতে সব গাছ শুকাইয়ে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু গাছ আছে অনেক কৃষকই মার খেয়েছে, তাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রচুর মরিচ দিতাম বস্তায় বস্তায়, মন কেমন এখন কেজি নিবার পারতেছি না। এলাকার দাবি এখন আমরা কিভাবে বাঁচবো না, আপনার কাছে সহায়তা চাই। চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে কিছু প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষিদের দিয়েছি এবং সবাইকে যেহেতু আমরা এটা দিতে পারিনি,
ভবিষ্যতে আমাদের যে প্রণোদনা কর্মসূচি রয়েছে সেখান থেকে যে প্রণোদনাগুলো আসবে সেখানে আমরা এই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। জেলায় ৩,১১২ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। আজ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন দফার আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি থাকলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধে সম্ভাব্য চুক্তির কথা বিবেচনা করে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেন হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সমঝোতা হয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা ঋতু ডেস্ক রিপোর্ট। আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে আলোচনা শুরু হতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি থাকা সত্ত্বেও সম্ভাব্য সমঝোতার কথা বিবেচনা করে তা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালী ও ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সমঝোতা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত অভিযান বাতিল করেছেন। এদিকে আল জাজিরা জানিয়েছে তেহরানে একটি পরোক্ষ আলোচনার জন্য মধ্যস্থতাকারীরা প্রস্তুত রয়েছেন। মাস্কাট ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিষয়ক পদক্ষেপে অসন্তোষ বাড়ছে। অ্যাসোসিয়েটেড প্রেস ও এনওআরসি সেন্টারের সাম্প্রতিক জরিপে জানা গেছে দেশটির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তার অভিবাসন নীতির ওপর আস্থা হারিয়েছেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ফুটবল। অবশেষে ইতালিয়ান জায়ান্ট নাপোলির সাথে সম্পর্ক ছিন্ন করছেন বেলজিয়ান গোল মেশিন রোমেলু লুকাকু। নতুন কোচ অ্যালেগ্রির ট্যাকটিক্যাল পরিকল্পনার জায়গা না পাওয়া এবং ক্লাব কর্তৃপক্ষের বেতন কমানোর চাপের কারণে মূলত ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। রাসমুস হল্যান্ডের নেপোলিতে আগমনের পর লুকাকুর নিয়মিত খেলার পথ বন্ধ হয়ে যায়। অভিজ্ঞ এ ফরওয়ার্ডকে লুফে নিতে যুক্তরাষ্ট্রের ক্লাব আটালান্টা এবং ডাচ জায়ান্ট আয়াক্স ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষা জরুরি বললেন প্রধানমন্ত্রী। প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডর নিয়ে আশাবাদী চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু। কিশোরগঞ্জে পাইপ কেটে গ্যাস চুরির ঘটনায় বিপুল অপচয়। এবং জুলাই অভ্যুত্থানের এই দিনেই আসে শেখ হাসিনা সরকার পতনের ১ দফা। আন্দোলনের ২ বছরেও মর্যাদা পায়নি জামালপুরের যোদ্ধারা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।